নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 9 তথা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের একশের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তোমরা এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 9 তথা নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞান এই বিষয়গুলির সমাধান পাবে। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। 6 নম্বর মডেল সেট বীরভূম জেলা স্কুল, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি। একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একে, পৃথিবীর নিরক্ষ ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য। অপশান বিতে 43 কিলোমিটার। 2 নম্বরে বেডফোর্ড লেভেল পরীক্ষাটি করেন অপশান এতে রাসেল ওয়ালেস। 3 নম্বর প্রদত্ত কোথায় পৃথিবীর আবর্তনের বেগ বেশি হবে? অপশান বিতে ভারতের দিল্লিতে। 4 নম্বরে জলবিষুব অবস্থায় সূর্য পৃথিবীর যে রেখায় লম্বভাবে কিরণ দেয় তা হল? অপশান সিতে নিরক্ষরেখায়। 5 নম্বরে একটি আন্তর্জাতিক সম্পদের উদাহরণ হল? অপশান সিতে ওজোন স্তর। 6 নম্বরে একটি অধাতব খনিজ হল? অপশান ডিতে অভ্র। 7 নম্বরে কালপক্কম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যে রাজ্যে অবস্থিত তা হল? অপশান এতে তামিলনাড়ু। 2 দাগে শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখ, যে কোনো 4টি। প্রথমে হচ্ছে জিপিএস ব্যবস্থা 25টি উপগ্রহ দ্বারা গড়ে তোলা হয়েছে, অশুদ্ধ। 2 নম্বরে অপসূর অবস্থানে পৃথিবীর আবর্তন বেগ কমে যায়, শুদ্ধ। 3 নম্বরে পৃথিবীর মেরুরেখা তার অক্ষতলের সঙ্গে 37 ডিগ্রি কোণে হেলে থাকে, অশুদ্ধ। সঠিক উত্তরটি হল 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 4 নম্বরে কয়লা উত্তোলনে ছত্তিশগড় রাজ্য ভারতের প্রথম, এটাও শুদ্ধ। 5 নম্বরে দিগ্বয় ভারতের প্রাচীনতম তৈলখনি, এটাও শুদ্ধ। 3 নম্বরে নিচের প্রশ্নগুলি এক কথায় উত্তর দাও। প্রথম প্রশ্ন, চাঁদের গায়ে পৃথিবীর ছায়া দেখে কে বলেন যে পৃথিবী গোলাকার? অ্যারিস্টটল। 2 নম্বরে কাকে নিশ্চিত সূর্যের দেশ বলা হয়? নরওয়ের হ্যামারফেস্ট বন্দরকে। হ্যামারফেস্ট বন্দরকে। তারপরে হচ্ছে 3 নম্বরে সূর্যের আপাত বার্ষিক গতিপথের নাম কি? রবি মার্ক। 4 নম্বরে কোন প্রচলিত শক্তি ব্যবহারে পরিবেশ দূষিত হয় না? জলবিদ্যুৎ। 5 নম্বরে সর্বোৎকৃষ্ট লৌহ আকরিক কোনটি? ম্যাগনেটাইট। এরপরে কি আছে লক্ষ্য করো। 4 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথমে হচ্ছে দিগন্ত রেখা কাকে বলে? কোনো ফাঁকা মাঠে বা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে চারিদিকে তাকালে মনে হয় আকাশ ও ভূমি যেন দূরে এক জায়গায় বরাবর বৃত্তাকারে মিলিত হয়েছে। এই বৃত্তাকার রেখাকে দিগন্ত রেখা বলে। যত উঁচু থেকে দেখা যায় বৃত্তাকার দিগন্ত রেখা পরিধি তত বৃদ্ধি পায়। সূর্যোদয়ের আগে সূর্য দিগন্ত রেখার নিচে থাকে এবং সূর্যাস্তের পর সূর্য দিগন্ত রেখার নিচে চলে যায় বলে আমরা সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে সূর্যকে দেখতে পাই না। 2 দাগে ছায়াবৃত্ত কাকে বলে? পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি, আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকে ছায়াবৃত্ত বলে। সৃষ্টি, পৃথিবী গোলীয় আকৃতির জন্য ছায়াবৃত্তের সৃষ্টি হয়। প্রভাব, পৃথিবীর যদি কোনো অংশ ছায়াবৃত্তকে অতিক্রম করে আলোকিত হয় সেখানে উষা ও প্রভাতের সৃষ্টি হয়। অন্যদিকে পৃথিবীর যে অংশ ছায়াবৃত্ত অতিক্রম করে অন্ধকারাচ্ছন্ন হয় সেখানে গোধূলি ও সন্ধ্যার সৃষ্টি হয়।
3 নম্বর প্রশ্ন, নিরপেক্ষ উপাদান কাকে বলে? পৃথিবীতে উপস্থিত যে সমস্ত দ্রব্য বা উপাদান মানুষের কোনো চাহিদা মেটায় না বা আবার কোনো ক্ষতিসাধনও করে না, তাদের নিরপেক্ষ সামগ্রী বলে। সংস্কৃতির ব্যবহার ঘটিয়ে মানুষই নিরপেক্ষ সামগ্রী থেকে নতুন সম্পদ সৃষ্টি করে। যেমন আন্টার্কটিকা মহাদেশে সঞ্চিত খনিজ ভাণ্ডার একটি নিরপেক্ষ সামগ্রীর উদাহরণ, কারণ প্রতিকূল প্রাকৃতিক পরিবেশে খনিজ সম্পদ উত্তোলন মানুষের পক্ষে অসম্ভব, তবে এটির ভবিষ্যতে নিরপেক্ষ সামগ্রী থেকে মূল্যবান সম্পদে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। অথবা জিওট সম্পর্কে লেখো। গ্রিক শব্দ জিও ও ইডিয়স মিলে জিওট শব্দের উৎপত্তি। জিও এর অর্থ পৃথিবী এবং ইডিয়স এর অর্থ দর্শন বা দেখতে, অর্থাৎ জিওট শব্দের অর্থ পৃথিবীর মতো দেখতে বা পৃথিবীর সদৃশ। পৃথিবীর প্রকৃত আকৃতি কোনো বস্তুর সঙ্গে তুলনা করা যায় না বলে বলা হয় পৃথিবীর আকৃতি পৃথিবীর সদৃশ বা জিওট। জিওট শব্দের প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেনেডিক্ট লিস্টিং। আবার অথবাতে রয়েছে ঋতুচক্র কাকে বলে? পৃথিবীর পরিক্রমণ গতির জন্য আমরা বছরের বিভিন্ন সময়ে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করি। উষ্ণতা তারতম্যের উপর ভিত্তি করে বছরকে প্রধান 4টি গ্রীষ্ম, শরৎ, শীত, বসন্ত ভাগে ভাগ করা হয়। এক একটি ভাগকে বলে ঋতু। ঋতুর এই প্রকার পর্যায়ক্রমে এবং চক্রাকারে পরিবর্তনকে ঋতুচক্র বলে। অথবাতে রয়েছে পুনর্ভব সম্পদ কাকে বলে? যে সম্পদ ক্রমাগত ব্যবহারের ফলেও সম্পূর্ণ রূপে শেষ হয়ে যায় না বা সে সম্পদ সাময়িকভাবে কমে গেলেও মানুষের চেষ্টা ও সদিচ্ছায় পুনরায় ফিরিয়ে আনা যায়, তাকেই পুনর্ভব সম্পদ বলে। উদাহরণ সূর্যরশ্মি, নদীর জল, বাতাস, সমুদ্রের মাছ, বনভূমি ইত্যাদি। এরপর 5-এর দাগে একেই রয়েছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথমে রয়েছে জিপিএস এর ব্যবহারগুলি লেখো। লক্ষ্য করো জিপিএস এর ব্যবহার, এখান থেকে শুরু করো। সঠিক অবস্থান নির্ণয়, যানবাহন সংক্রান্ত তথ্য, প্রতিরক্ষামূলক কাজ, জরিপ কার্যে। তারপরে রয়েছে ম্যাপ প্রস্তুতিতে, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে এবং দুর্গত এলাকা পরিদর্শন। দেওয়া যায় এতটা পর্যন্ত লিখবে। অথবা পৃথিবীর অভিগত গোলক আকৃতির 2টি প্রমাণ দাও। সাধারণভাবে এখান থেকে লেখা শুরু করো, দিয়ে পরপর উত্তরটি দেখে নাও। পৃথিবীর নিরক্ষীয় ও মেরু ব্যাস, এটা একটা প্রমাণ দেবে। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। তার সঙ্গে কোনো বস্তুর ওজনের পার্থক্য এটা দিতে দেবে। এই দুটো বলেছে, 2টি প্রমাণ তুলে ধরতে তোমরা তুলনা বেশি হয় এত পর্যন্ত লিখবে। দু নম্বরে নক্ষত্র দিন ও সৌরদিনের মধ্যে পার্থক্য কত ও কেন? লক্ষ্য কর পার্থক্য, এই যে বুঝতে পেরেছ, এই পার্থক্যটি তুলে ধরো। অথবা আবর্তন গতি ও পরিক্রমণ গতির মধ্যে পার্থক্য লেখো। আবর্তন গতি এবং পরিক্রমণ গতির পার্থক্য, সৃষ্টি, গতিবেগ, সময়, প্রভাব, নামকরণ, পার্থক্যগুলি তুলে ধরলাম। বুঝতে পেরেছ? 3 নম্বরে সম্পদ সৃষ্টির উপাদানগুলি সম্পর্কে লেখো। সম্পদ সৃষ্টির উপাদান, এখান থেকে শুরু করো, পরপর দেখে নাও উত্তরটি। প্রকৃতির ভূমিকা, তারপর উত্তরটি লক্ষ্য করো। এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। মানুষের ভূমিকা, উৎপাদক রূপে, ভোগকর্তা রূপে, ধ্বংসকর্তা রূপে। এরপরে সংস্কৃতির ভূমিকা, এই ছবিটা দেবে। বুঝতে পেরেছ? দিলে শেষ। অথবাতে রয়েছে প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য লেখা। লক্ষ্য করো প্রচলিত ও অপ্রচলিত শক্তির পার্থক্য। অনেকগুলো বিষয় তুলে ধরেছি। ব্যবহারের ক্ষেত্র, উৎপাদন ক্ষমতা ও উৎপাদন ব্যয়, বন্টন, প্রকৃতি, দূষণ, ব্যবহার, উৎস, দুর্ঘটনার সম্ভাবনা। 6 দাগে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রথমে রয়েছে চিত্রসহ অপসূর ও অনুসূর ব্যাখ্যা করো। এই যে সূর্য থেকে পৃথিবীর কত দূরত্ব, এখান থেকে শুরু করবে। বুঝতে পেরেছ? অপসূর অবস্থান লিখবে আর এই ছবিটা দেওয়ার চেষ্টা করবে। এর সঙ্গে অনুসূর অবস্থান বলে এত পর্যন্ত লিখবে।
বা এখান থেকে লিখতে পারো অপসূর এবং অনুসূর অবস্থান। এটা তোমাদের রায় মার্টিন সহায়িকা বইয়ের 61 নম্বর পেজে রয়েছে। 8 নম্বর প্রশ্নের উত্তরটি, যে পৃথিবী উপবৃত্ত কক্ষপথে সূর্যকে এখান থেকে শুরু করে অপসূর সংখ্যা, তারিখ, দূরত্ব, প্রভাব, বুঝতে পেরেছো। আর চিত্রটি কত পেজে আছে সেটাও দিয়ে দিয়েছে এখানে, দেখো এটাও লিখতে পারো। অনুসূর অবস্থান সংখ্যা, গ্রীষ্মকালে স্থায়িত্ব কমে যায়, এত পর্যন্ত লিখতে পারো, বুঝতে পেরেছ। তারপরে 2 দাগে সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। সম্পদ সংরক্ষণ এখান থেকে শুরু করো, পরপর বলে দিচ্ছি, লক্ষ্য করো পয়েন্টগুলো। সম্পদ সংরক্ষণের পদ্ধতি: সম্পদের অতি ব্যবহার কমানো, দ্রব্যের রূপান্তর ঘটিয়ে ব্যবহার, অপচয় বন্ধ করা, উৎপাদন ও ভোগের মধ্যে সমতা, জৈব সম্পদের উৎপাদন বৃদ্ধি, খনিজ দ্রব্যের পুনর্ব্যবহার, পুনর্ভর সম্পদের সময়ভিত্তিক এবং পরিকল্পনা মাফিক ব্যবহার, অপুনর্ভর সম্পদ বা ক্ষয়িষ্ণু সম্পদগুলির বিকল্প ব্যবহার, সম্পদের কার্যকরী ক্ষমতাকে পরিপূর্ণরূপে ব্যবহার, সম্পদ সংরক্ষণের চেতনার সৃষ্টি, সেদিকে দৃষ্টি রাখা দরকার, এত পর্যন্ত লিখবে। 7 দাগে প্রচলিত প্রতীক চিহ্নের সাহায্যে নিম্নলিখিতগুলি ভারতের মানচিত্রে চিহ্নিত করো। কী কী রয়েছে? 1 নম্বরে বাইলাডিলা, 2 নম্বরে নেভেলি, 3 নম্বরে কাঁকড়াপাড়া, 4 নম্বরে কোলাঘাট, 5 নম্বরে বোম্বে হাই। মানচিত্রটি তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 1 নম্বরে বাইলাডিলা, উড়িষ্যার বাইলাডিলা লক্ষ্য করো, এই যে এটা বাইলাডিলা, বুঝতে পেরেছ। এই ছত্তিশগড়ের বাইলাডিলা হবে সম্ভবত। 1 নম্বরে বাইলাডিলা। 2 নম্বর হচ্ছে নেভেলি, এই যে নেভেলি, তামিলনাড়ুর নেভেলি, 2 নম্বরে নেভেলি। 3 নম্বরে কি রয়েছে? কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লক্ষ্য করো। কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এটা কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটা 3 নম্বর হবে, এটা 3। 4 নম্বরে রয়েছে কোলাঘাট, মানে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। তারপরে 5 নম্বরে রয়েছে বোম্বে হাই, লক্ষ্য করো, মুম্বাইতে কাছে অবস্থিত বোম্বে হাই 5 নম্বরে। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।